টার্কিশ রুলও বলা হয়। হ্যাঁ, এটাকে কেন টার্কিশ রুল বলা হয়? তুর্কিতে হয়েছিল। হ্যাঁ, তুর্কিতে হয়েছিল। তুর্কিতে হয়েছে। না, যে রুলের সাথে টার্কিশ রুলের মিল আছে এই জন্য বেশি। মাই গড, এখন মানে আপনি তো প্যাটার্ন ম্যাচিং করতেছেন। বলেন কেউ একজন যেটাকে টার্কিশ রুল কেন বলা হয়? বলছিলেন তুর্কিশ থেকে কিছু মোমেন্ট আসা হ্যাঁ, বলেন বলেন। ওই জন্য ওনারাও রুল করেছিল তার এগুলো একটু কোয়েশ্চেন কিন্তু আসবে। হ্যাঁ, আমি তো গত ক্লাসে কিন্তু বারবার করে বলছি যে কেন এটাকে টার্কিশ রুল বলা হয়। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডটা ছিল আপনার 9th সেঞ্চুরি থেকে মিডল ইস্টে আপনার যারা হচ্ছে কি নোম্যাডস, টার্কিশ পিপলরা যারা ছিল। নোম্যাডস মানে কি? যাযাবর যারা। হ্যাঁ, যাযাবর যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ ছিল কি টার্কিশ পিপল। ঠিক আছে, যেহেতু তারা নোম্যাড ছিল, যাযাবর ছিল, তাদের নির্দিষ্ট কোনো বসতি ছিল না। ঠিক আছে, তো সেই সময়টাতে কি হয়, 9th সেঞ্চুরিতে আপনার তাদের থেকে ফ্র্যাগমেন্টেশন স্টার্ট হয়। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে বিভক্তিকরণ, মানে তাদের নিজেদের মধ্যে বিভক্তিকরণ, মানে ভাগ ভাগ হয়ে যেতে শুরু করে। তো প্রথমত হচ্ছে তারা হচ্ছে নোম্যাড, মানে যাযাবর জাতি। তার মধ্যে আবার তাদের মধ্যে আবার কি হচ্ছে, বিভক্ত হচ্ছে, মানে কি তারা আরো বেশি উইক হয়ে যাচ্ছে, তাই তো? এই উইক হওয়ার কারণে যেটা হয় যে তখন ওখানকার যে দিল্লি যারা সুলতান ছিলেন, বড় বড় সুলতান ছিলেন, তারা যখন দেখলো যে তারা আরো বেশি উইক হয়ে পড়ছে, তখন কি করলো, তারা হচ্ছে তাদেরকে তাদের মধ্যে থেকে কয়েকজনকে এনস্লেভ করলো। এনস্লেভ করা হচ্ছে দাস বানানো। ঠিক আছে, দাস বানানো। তাদেরকে কি করলো, তাদেরকে এনস্লেভ করলো। এনস্লেভ করার পরে তাদের কয়েকজনকে হচ্ছে তারা কি করলো, ইসলামাইজ করলো, মানে হচ্ছে ইসলাম ধর্মে ঠিক আছে, করার পরে এখন করার কথা হচ্ছে তাদেরকে যে ইসলামাইজ করলো, তাদের কিন্তু তাহলে এমনি এমনি হবে না, তাই না? তাদের কিছু লাইক তুমি আমার এখানে আসো, আমি তোমাকে কিছু পাওয়ার দিব। তো তাদেরকে বেসিক্যালি কিছু পাওয়ার অ্যাসাইন করবে, বড় বড় পোস্টের কিছু পাওয়ার তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এবং এগুলোতে পরে মানে ভালো ভালো পোস্ট এখনকার সময় যেরকম হচ্ছে আপনাদের রাজ্য শাসন, ঠিক আছে, বা মিলিটারি পোস্ট, যেগুলো মিলিটারি পোস্ট, শাসন করার পোস্ট, এগুলোতে দেওয়া হবে। এদের মধ্যে যাদেরকে তারা হচ্ছে গিয়ে নিয়ে আসবে তাদের নিজেদের মধ্যে, এদের মধ্যে আবার কয়েকজন যারা মোস্ট স্ট্রং পিপল, ইন্টিগ্রিটি ভালো, হ্যাঁ, ফিজিক্যালি স্ট্রঙ্গার, মানে সবকিছু দিক থেকে রুল করার মতো পারফেক্ট পার্সন আর কি। হ্যাঁ, তাদের কয়েকজনকে তারা আবার কি করলো, রুলার বানালো। এখন কথা হচ্ছে তারা বানালো, দিল্লির সুলতান যারা ছিলেন তারা বানালো, তাই না? দিল্লির সুলতানরা তো তাদের লেভেলে তাদেরকে রাখবে না, তাই না? তাদের থেকে অবশ্যই নিচের লেভেলে রাখবেন। তাদেরকে রুলার তারাই তো বানাইছে, তাই না? রুলার বানায় তারা হচ্ছে তাদের লেভেলে রাখবেন, তাদের থেকে নিচু লেভেলেই রাখবেন। তো তখন হচ্ছে তাদের মধ্যে থেকে কয়েকজন রুলারকে তারা হচ্ছে বাংলা শাসন করতে, বাংলা শাসনের দায় রাখবেন, যে তোমরা এই কয়েকজন তোমরা হচ্ছে বাংলাকে শাসন করবে। ঠিক আছে, তো ওই যে আপনার টার্কিশ পিপল, তাদেরকে কি করা হলো, ধর্মান্তকরণ করা হলো, তারপর তাদেরকে ভালো ভালো পোস্টে অ্যাসাইন করা হলো। পোস্টে অ্যাসাইন করার পর কয়েকজন কি করা হলো, রুলার বানানো হলো। যেসব টার্কিশ রুলাররা বাংলাকে রুল করেছে, সেটার জন্য বেসিক্যালি এটাকে এই পিরিয়ডটাকে বলা হয় টার্কিশ রুল। কারণ কি, বেশি বেশি টার্কিশ নোম্যাড পিপলরা এরা রুল করেছিল এই কারণে। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটা জিনিস আমরা মনে করেছিলাম, একটা ওয়ার্ড ছিল মামলুক, মনে আছে? মামলুক। সো মামলুক কাদেরকে বলা হতো? হ্যাঁ, যারা বেসিক্যালি টার্কিশ রুলার যারা ছিল তাদেরকেই মামলুক বলা হতো, মানে ওই যাদেরকে হচ্ছে নোম্যাডস থেকে যাদেরকে হচ্ছে আপনার পাওয়ার দেওয়া হয়েছে তাদেরকে বেসিক্যালি মামলুক বলা হতো। ঠিক আছে, সো এই যে এই সময়টা যে আপনার 1227 থেকে 1341
আমি নিজেও লিখে আপনাদেরকে দিয়েও লেখাই only for that reason ঠিক আছে আপনারা লেখেন স্লাইড তো আপনারা পাবেন স্লাইড না দিলে আপনারা পড়বেন কিভাবে এটা আপনাদের তো নিজের থেকে কিছু এক দুইটা জিনিস তো আপনারা পড়ে থাকবেন তো ওর মনে ছিল লিখছেন খাতায় কিছু শেখে হয়তো দুই এক লাইন হয়তো লিখেছি ওখানে কিছু একটা বলতে পারছেন আমরা এখন যার সম্পর্কে জানবো তার নাম হচ্ছে মুফিসুদ্দিন তুগরাল তাহলে কি লিখছে বিশুদ্ধি ওই যে স্যার লেখা আছে মুফিসুদ্দিন তুগরাল যার শাসনকাল ছিল 1272 এডি থেকে 1281 এডি টোটাল 9 ইয়ার্স 9 বছর তার সম্পর্কে যেটা বলা হয় যতজন মামলুক ছিল তাকে বলা হতো যে 10 জন মামলুক ছিল তাদের মধ্যে বেস্ট মামলুক ঠিক আছে শালগুলোকে বুঝতে রাখতে হবে এই শাল থেকে আচ্ছা সামনের মধ্যে পরে আসি আমরা এসি আর এডি এসি সরি এডি মানে হচ্ছে আমরা তো বিসি জানি তাই না বিফোর ক্রাইস্ট তার মানে এডি মানে হচ্ছে কি আফটার ক্রাইস্ট হ্যাঁ ওই আফটার ক্রাইস্টটাকে আমরা এডিও বলা হয় এটাকে বলা হয় হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে কি অল্প নবী বা অন্য নবী যেভাবে প্রনাউন্স করে আর কি। ঠিক আছে এডি এর ফুল ফর্ম ঠিক আছে এটা বেসিক্যালি আপনার এন্ডোনোমি হ্যাঁ আত্মনবী ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি খ্রিস্টানের জন্মের পরের সময়টা বলা হচ্ছে আর আমি যেটা দেখি বিসি সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টের জন্মের আগের পিরিয়ডটাকে বলা হয় ঠিক আছে বেস্ট নাম্বার কোনটা বেস্ট নাম্বার হ্যাঁ ওই যেটা আমি বলছিলাম যে বেসিক্যালি মুফিসুদ্দিন তুগরাল যে 10 জন যে মামলুক ছিলেন তাদের মধ্যে সবথেকে বেস্ট তাকেই বলা হতো ঠিক আছে এটার রিজনটা কি রিজন আমরা একটু করে দেখি ঠিক আছে তাহলে লিখবো না 10 জনের মধ্যেই দেখছি কোনটা লিখবেন কোনটা লিখার কথা বললেন আপনি একটু রেস্ট আচ্ছা আমাকে একজন জিজ্ঞাসা করেছিল এডি মানে কি? ও 10 জন মানুষের মধ্যে এই কেস ছিল বেস্ট বলা হতো আর কি, মানে হিস্ট্রিতে যেটা লেখা আছে যে বেস্ট হি ওয়াজ দ্য বেস্ট আচ্ছা সো বেসিক্যালি তার পজিশন কোথায় কোথায় ছিল যদি আমরা তার টেরিটরির কথা যদি চিন্তা করি তাহলে খাতা কিভাবে যদি বড় হয়ে যায় আচ্ছা তার টেরিটরি বা পজিশন সম্পর্কে যদি জানতে চাওয়া হয় এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে তার টেরিটরি কতটুকু ছিল বা কোথায় কোথায় ছিল অথবা পজিশন মানে কি? লোকেতে পজিশন মানে হচ্ছে তার অধিকার বা কোন কোন
এরিয়ার প্রতি তার হচ্ছে দখল ছিল। Yes, ঠিক আছে, বলে না এরকম বলে না যে ও অনেক পসেসিভ, মানে কি অনেক বেশি কি বলে বাংলায় শয়তান মানে মানে সাপোজ আমি আমার এই কাজটার প্রতি অনেক বলছি, মানে এই কাজটাকে অনেক ভালোবাসি, হ্যাঁ ঠিক আছে, এরকম ডেডিকেটেড। হ্যাঁ আসো ভাই আসো আপনি তো মিলিটারি স্টাইলে আপনি স্যালুট দিলেন। রিসেন্টলি কাবির সিং দেখছো তো তাই আমি রিসেন্টলি এটা দেখেছিলাম যে আপনার বিভিন্ন সেক্টরের স্যালুট দেওয়ার ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার যারা হচ্ছে নেভি না, যারা হচ্ছে যে ফ্লাই করে তাদেরকে কি বলে এয়ারফোর্স, হ্যাঁ তাদের স্যালুটটা হয় বেশি হচ্ছে এই টাইপের। কারণ কি মানে তারা ফ্লাই করছে, তাদের স্যালুটটা হয় ফ্লাই টাইপের। যারা হচ্ছে ধরেন আপনার নেভিতে হাত থেকে নিচু হয় নেভিতে হাতটা নিচু হয়, এটার মধ্যে হচ্ছে ওরা নাকি ওদের কথা হচ্ছে ওরা হচ্ছে অনেক ময়লা, মানে অনেক ময়লা বেশি করে, তো বেশ মানে অলওয়েজ মোস্ট অফ দ্যাম দে স্কিন উইথ ডার্ক, দ্যাটস ওয়াই ওরা এটা হাতটা কিভাবে রাখে, ওরা হাতে যে ময়লা আছে সেটা যাতে দেখা না যায়, এই জন্য ওদের ঠিক আছে এরকম মানে ভালো লাগছে। মানে আরেকটা ডিফারেন্ট সিস্টেম ছিল, ওদেরটা ছিল মেবি এরকম এরকম জানি প্লিজ ডিসপ্যাচ হয়ে গিয়েছে, বাট হ্যাঁ আমার নেভিটা মনে আছে তাদের কারণ ওদের কথা ছিল যে ওরা যখন কোনো ময়লা পরে ফ্রিজ থাকে হাতে অনেক ডার্কস থাকে, ওটা করে বুকার রাখার ছোট জিনিসটা করে রাখতে হবে, সেট করে না ঠিক আছে রেকর্ড হচ্ছে। সো কি বলছে, আচ্ছা আর কি বলছে যে তুবরিল ডিফিটেড দ্য সেনাকি বিশ্বরূপ সেন অফ ইস্টার্ন বেঙ্গল। ইস্টার্ন বেঙ্গল প্রেজেন্টলি এখন এটা পরিচিত আসাম, ঠিক আছে, আসাম অ্যান্ড স্টাবলিশ মুসলিম ডমিনেন্স ইন দ্যাট রিজন। এটা আসামে তখন যে মুসলিম ডমিনেন্সটা ক্রিয়েট করে, ঠিক আছে, এবং তার একটা কন্ট্রিবিউশনের মধ্যে আমরা বলেছিলাম কন্ট্রিবিউশন লিখছো, কন্ট্রিবিউশনের মধ্যে সেটি হচ্ছে স্টাবলিশ নারিকেলের জায়গাটা কি নারিকেলের প্লেসটা কি এখন আছে? নারিকেল আছে আচ্ছা আর কি বলছে যে তুবরিল ইনভেডেড জাজনগর, যেটা হচ্ছে প্রেজেন্ট থেকে উড়িষ্যা। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে, যেটা তখনকার সময় ইস্টার্ন বেঙ্গল ছিল সেটা এখনকার সময় কি আসাম, হ্যাঁ ইস্টার্ন বেঙ্গল ছিল সেটা এখনকার সময় আসাম, যেটা হচ্ছে জাজনগর ছিল সেটা প্রেজেন্ট ডেতে হচ্ছে কি উড়িষ্যা, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। এগুলো হয়তো আপনাদের এক মার্কসের জন্য আসতে পারে যে what is the present name of Jaijnagar or what is the present name of Eastern Bengal, এরকম টাইপ থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা দেন কি বলছে সুলতান বালবান সেন্ট হিজ আর্মি। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে দিল্লির সুলতান তখনকার সময় যে দিল্লির সুলতান ছিলেন ওনার নাম ছিল হচ্ছে বালবান সিং না কি নামটা, তো উনি হচ্ছে দুইবারের মতো তখন বাংলাকে আক্রমণ করে, ঠিক আছে। আক্রমণটা কেন করে? জায়গা দখল করার জন্য, বাট স্টিল এই যারা রুলাররা তারা তো সবাই দিল্লি সুলতানের আন্ডারে ছিল, বাট স্টিল তাহলেও দিল্লি সুলতান কেন আক্রমণ করে? মানে আপনি আমার আন্ডারে কাজ করছেন তাই না, তারপরে আমি আপনাকে আক্রমণ করছি, কেন করবো? Because I betrayed you. বিট্রে না, বেসিক্যালি হচ্ছে আলটিমেটলি কি হয় সবাই ইন্ডিপেন্ডেন্স চায় তাই না, তো
দিল্লি সুলতানের আন্ডারে ছিল, ঠিক আছে, বাট স্টিল তারা চাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে। এই যে তাদের এই মনোভাব, এই মনোভাবটাই হচ্ছে দিল্লি সুলতানরা ওই সময় যারা ছিলেন তারা বুঝতে পেরেছিলেন, এবং তার এরিয়া যাতে মানে দিল্লি সুলতানের এরিয়া বা হচ্ছে অধিকার যাতে সেখান থেকে না লস হয় বা নিজস্ব একটা এরিয়া না। ধরেন আপনি আমার আন্ডারে আছেন, হ্যাঁ, আমি আপনাকে বললাম যে আপনি আমার আন্ডারে ঢাকা রুল করবেন, আমি ধরেন অন্য একটা কান্ট্রিতে গিয়ে বসে আছি, ঠিক আছে। এখন আপনি কি করলেন যে না আপনি আমার আন্ডারে থাকতে চাচ্ছেন না, আপনি নিজের মতো করে রুল করতে চাচ্ছেন, তখন কি করবেন আস্তে আস্তে নিজের মতো রুল করছেন। কারণ আমি দিক থেকে বুঝে গেলাম যে ও তো এই কাজ করছে, ওকে থামাতে হবে, মানে ও যে আমি যে ওকে আমার এরিয়াটা দিছি ও তো এখন নিজের করে নিচ্ছে, মানে ও আমাকে হাতায় দিয়ে ও নিজের করে নিচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে যে বেঙ্গল ছিল দিল্লি সুলতানদের আন্ডারে, ওদেরকে তো জাস্ট রুল করতে দিয়েছে। এখন রুল করতে দেওয়াটা যেটা হচ্ছে ওরা আবার সেখান থেকে নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে যাচ্ছে। তার মানে কি আমি কি আমার আন্ডারে যে থাকে তাকে কি আমার থেকে উপরে উঠতে দিব না। তো এই জন্য কি করেছে ও হচ্ছে দুইবারের মতো মানে বাংলায় আক্রমণ চালায়, কিন্তু একবারও সে হচ্ছে পারে নাই, মানে অলওয়েজ মুক্তিযুদ্ধের দ্বারা সে ডিফিটেড হয়, মানে পরাজিত হয়। আর আলটিমেটলি যেটা হয় যে 1280 সালে বলবান নিজে থেকেই হচ্ছে বেঙ্গল আক্রমণ করে, এবং তার সাথে তার কে ছিল তার ছেলে নাসিরউদ্দিন বুরখা খান। আলটিমেটলি তার দ্বারা তারা হচ্ছে মিশনটা কি হয় সাকসেসফুল করে, তুগলক ডিফিটেড হয় এবং ব্যাটেলি মানে যুদ্ধের ময়দানে হচ্ছে সে হচ্ছে মারা যায়, ঠিক আছে। এবং তার মৃত্যুর পর বলবানের ছেলে যিনি ছিলেন বুরখা খান যিনি ছিলেন, উনি হচ্ছেন ওনাকে তখন হচ্ছে বেঙ্গলের শাসনে বসানো হয়, ঠিক আছে। সো যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে মুক্তিযুদ্ধের ডেট সম্পর্কে কোয়েশ্চেন করা হয় 2 মার্কসে থাকতে পারে, তাহলে এই সিনারিওটা এক্সপ্লেইন করবেন, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করা হয় যে মুক্তিযুদ্ধের ডেট কিভাবে হয় আর হাউ দি মুক্তিযুদ্ধ ডাইড, তাহলে অবশ্যই এই সিনারিওটা সুন্দর করে এক্সপ্লেইন করবেন। এখান থেকে যা করবেন আপনি কখনোই আপনি খাতায় লিখতে পারবেন না। নামই তো বলছি, হ্যাঁ নামই তো বলছি, নাম তো মনে রাখতেই হবে আপনাকে, নাম তো আপনি আপনার নাম বসাতে পারবেন না। যে বুকরা খানের জায়গায় আপনার নাম কি অন্তর, অন্তর খান তো আপনি লিখতে পারবেন না, আপনি বুকরা খানে লিখতে হবে। তো নাম অবশ্যই আপনার মনে রাখতে হবে। আচ্ছা ও সালের কথা আমি যদি নাম লিখে কিন্তু কাহিনীটা বুঝে নিই তাহলে নাম তো লিখতে হবে। আচ্ছা আপনি সালটা হয়তো আমি ছাড় দিতে পারি সালের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ অনেকগুলো সাল আছে এতগুলো মনে রাখা আপনাদের জন্য একটু হেক্টিক, বাট নাম তো নাম, যে যেই কাজ করেছে সেটা তো তার নামই, আপনি শেষ করতে পারবেন না। না আমি ওইটা বলছি, মানে আমি যদি নাম না লিখে বাট আমি এই সিনারিওটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন, কাহিনীটা এক্সপ্লেইন করবো, কিভাবে এক্সপ্লেইন করবেন, কে কি করেছে, আপনি আমাকে বলে রাখুন যে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন। না কেন পারতাম এইচএসসি কে লাইন দেবে তাহলে আপনি এটা বলেন। মেইন কথা হচ্ছে এই ধরনের কাজ করা যাবে না, সুন্দর করে কে কি করেছে এটা সুন্দর করে মেনশন করবেন, ঠিক আছে। যে আপনার 1280 সালে বলবান আগে এর আগে কিন্তু সে দুইবার যে অ্যাটাক হয়েছিল সেটা বলবানের আর্মির দ্বারা অ্যাটাক হয়েছিল, বলবান নিজে থেকে অ্যাটাক করে, কিন্তু 1280 সালে বলবান নিজেই অ্যাটাক করে উইথ হিজ আর্মি, এবং তার সাথে কে ছিল তার ছেলেও ছিল নাসিরউদ্দিন বুরখা খান। এবং ওই সময় তখন হচ্ছে কি তুগলক হচ্ছে ডিফিটেড হয়, মানে হচ্ছে পরাজিত হয়, এবং যুদ্ধের ময়দানে সে হচ্ছে কি শহীদ হন বা মারা যান, ঠিক আছে, মারা যান। এবং তার মৃত্যুর পরে তখন ওই বাংলা শাসনে কে বসে, বলবান সিং এর ছেলে নাসিরউদ্দিন বুরখা খান তখন হচ্ছে বাংলা শাসনে বসে, ঠিক আছে। আপনাদের কোয়েশ্চেন যদি এরকম আসে যে নাসিরউদ্দিন বুরখা খান কিভাবে বাংলা সিংহাসনে আসেন, তখন কিন্তু এই ডেটের সিনারিওটাকে আপনি জাস্ট লিখবেন, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, আপনার টপিক কিন্তু এই কয়টাই, আপনাকে বেশি আমি বলছি না এর থেকে বেশি আপনি পড়েন, কিন্তু যতটুকু পড়বেন একটু মানে কমন সেন্স খাতায় পড়বেন যে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আমি পেতে পারি। যেমন হচ্ছে ডেট সম্পর্কে সরাসরি কোয়েশ্চেন করতে পারি, অথবা আমি বলতে পারি যে নাসিরউদ্দিন বুরখা খান কিভাবে বাংলা সিংহাসনে আসছেন, ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন করতে পারি। আবার 1 মার্কসের কোয়েশ্চেন থাকতে পারে যে জাহাজনগরের প্রেজেন্ট
আসাম, ঠিক আছে? তুগরিলের বা তুগরিল বা তুগরালের টেরিটরি কি ছিল বা পজিশন কি ছিল? টেরিটরি বললেও যা অ্যান্সার হবে, পজিশন বললেও তাই অ্যান্সার হবে। বেসিক্যালি ঢাকা, ফরিদপুর, ডিসাইড নর্থ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, তখন তো পরে বেঙ্গল তার ওয়েস্ট বেঙ্গল এরকম ডিভাইডেড ছিল না। এটা তো জাস্ট এখন লেখার সময় লিখেছে ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনি বুঝতে পারেন, তাই না? কিন্তু তখন তো একটাই ছিল, মানে সব কিন্তু একটাই ছিল, তাই না? পরে হচ্ছে ভাগ হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার তার কন্ট্রিবিউশন কি ছিল? তার একটা কন্ট্রিবিউশন এখানে বলা আছে কি, সে একটা হচ্ছে খুব পাওয়ারফুল ফোর্ট এস্টাবলিশ করেছিল নারিকেলটা, ওটা সোনার গাছ। ঠিক আছে? আমি সালের ক্ষেত্রে আমি যাচ্ছি না, সাল আপনাদের মনে না রাখলেও চলবে, কিন্তু কেন বলছি, কারণ আপনার টেকনিক্যাল মানুষ এই জিনিস আপনার মনে রাখতে পারবেন না, দরকার নাই। সেগুলো হচ্ছে বেসিক, যেগুলো একটু খুব ছোট ছোট করে লেখা আছে, ওগুলো একটু মনে রাখতে কষ্ট করে, ঠিক আছে? পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে দিন। হ্যাঁ, আমি তো অ্যানসার সহ আপনাদের যে 4টা কোশ্চেন আপনি অ্যানসার করবেন, সাজেশন বলে, কথা বলা যাবে, সাজেশন বলে, সাজেশন দিব, কিন্তু সেটা এক্সামের আগে। আপাতত এখন সবই করবেন, সাজেশন এক্সামের আগে পাবেন। মনে হয় নাও, মেবি না, ঠিক আছে? এই সবাই করছো সিয়াম মিয়ার এটা ট্রায়াঙ্গেল বুঝেছে ভাই এর একটু বাকি আছে আর না, আমি তো ভাবছি আর সিয়াম দেখতেছি আমি তো যেটাতে বই ছড়াচ্ছি আর এই কথা বলেন না, কথা বলেন কেন আপনারা? ইন্ডিপেন্ডেন্ট সাউদার্ন আর্মি, এতক্ষণ আমরা কি বলছিলাম? বাবা, ইন্ডিপেন্ডেন্সের আগে ওরা স্বাধীন হওয়ার আগে। স্বাধীন ছিল না, এখন আমরা স্বাধীনের পরবর্তী সেগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যেটা হয় যে যারা হচ্ছে মামলুক যারা ছিলেন বা জেনারেল রুলার যারা ছিলেন, যারাই ছিলেন না কেন, আলটিমেটলি সবাই কি ইন্ডিপেন্ডেন্স চাচ্ছিল, রাইট? ইন্ডিপেন্ডেন্স চাচ্ছিল, এবং যখন দেখছে যে হ্যাঁ মানে আমার আন্ডারে থাকে এইসব রুলার বেশি মাথা চারা দিয়ে উঠেছে, আমি কি যাবো অ্যাজ আ রুলার অফ ডেলি তাদেরকে দমিয়ে রাখতে, তাই না? তো এই ক্ষেত্রে আমি কি করবো, আমি হচ্ছে অবশ্যই তাদেরকে তাদের উপর আক্রমণ চালাবো, তাই না? তো এরকম করে যেটা হয়েছে, তখনকার সময় যারা দিল্লি সুলতান যারা ছিলেন, তারা কি বারবার বেঙ্গলের উপর বা বেঙ্গল রুলারদের উপর কি হয়, আক্রমণ চালায়। আমরা এর আগে যে কজন রুলার সম্পর্কে পড়েছি, আমরা একটু দেখেছি যে কয়েকবার দিল্লি সুলতানরা কি করেছে, আক্রমণ চালিয়েছে। কেন চালিয়েছে? তার ইন্ডিপেন্ডেন্সের জন্য, মানে তার ইন্ডিপেন্ডেন্টলি সবকিছু করছিল নিজের মতন করে। হয়তো দিল্লি সুলতান একটা হয়তো কোনো একটা আইন পাস করেছে, তার হয়তো ওই আইন অনুযায়ী চলছে না, অন্যভাবে চলছে, নিজেদের মতন করে চলছে। এই সিচুয়েশনগুলোতে কি হয় যে আপনার দিল্লি সুলতান যারা ছিলেন সেভারালি, মানে ডিস্ট্রিক্টলি, মানে নট একটা টাইম, ঠিক আছে, মানে একটা পার্টিকুলার টাইম না, মানে বারবার হচ্ছে তারা কি বাংলায় আক্রমণ করেছে, কিন্তু আলটিমেটলি তারা কি পরাজিত হয়েছে। হ্যাঁ, পরাজিত হওয়ার আরেকটা রিজন বলেন তো কি হতে পারে? দিল্লি আর বেঙ্গল একটা ডিস্টেন্সের একটা ম্যাটার আছে, তাই না? বলেছিলাম যে ডিস্টেন্সের কারণে কি তাদের যে ট্রান্সপোর্টেশন বলেন, কমিউনিকেশন, এটাতে ট্রান্সপোর্টেশন বলেন বা কমিউনিকেশন বলেন, এটার ক্ষেত্রে তাদের অনেক বড় একটা প্রবলেম হচ্ছিল, তাই না? তো আলটিমেটলি যেটা হয়
হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সালতানাত রেইন। এখন আমরা দেখছিলাম হচ্ছে আনইন্ডিপেন্ডেন্ট, এখন দেখবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এখানে হচ্ছে বেসিক্যালি খুবই ছোট কিছু টপিক, যেমন হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ টেরিটরি সম্পর্কে এখানে বলা আছে যে যেগুলো বলা আছে সেগুলো মাস্ট পড়বেন। ঠিক আছে, আচ্ছা, সো কি বলছে যে ফখরুদ্দিন মুবারক শাহ extended his territory to south and extent towards the south and east। সে বেসিক্যালি বেঙ্গলের সাউথ আর ইস্ট পোর্শন, এই দুইটা পোর্শনে তার টেরিটরিটাকে এক্সটেন্ড করে। and it was he who conquered Chittagong first। it is known that ফখরুদ্দিন মুবারক শাহ constructed আচ্ছা, এটা একটা কন্ট্রিবিউশন। হ্যাঁ, সো বেসিক্যালি তার রুলিং সেক্টর বা পজিশন কোথায় কোথায় ছিল? সাউথ ইস্টের দিকে। যদি আপনাকে হচ্ছে টেরিটরি বা পজিশন জানাতে চাওয়া হয় ফখরুদ্দিন মুবারক শাহর, তাহলে বলবেন সাউথ অ্যান্ড ইস্ট। পারমিশন নেওয়া লাগে সবাই ডিজিটাল মিছা বলে পুরো সবাই আমাকে না লিখতে বলতেছিল আমরা কি আছে আর আর তার কন্ট্রিবিউশনের কথা যদি আসে তাহলে লিখবেন যে কোনটা টেরিটরিয়াল পজেশন, মানে যেটাই বলুক টেরিটরি বলুক যে কোনো রুলারের সম্পর্কে ক্ষেত্রে টেরিটরি বলুক বা পজেশন বলুক সেমই হবে। বেসিক্যালি তার রুলিং এরিয়াটা সম্পর্কে আর কি জানতে চাওয়া হয়েছে।
থেকে চিটাগাং একটা হাইওয়ে সে কনস্ট্রাক্ট করেছে। তারপর হচ্ছে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট রুলার হি ইস্যুড কয়েন আফটার হিজ ওন নেম। নিজের নামে কয়েন ইস্যু করে না। আমাদের দেশে কয়েন শাপলা ফুল আছে তাই না, শাপলা ফুলের নামে কয়েন ইস্যু করা হয়েছে। তারপর হচ্ছে স্পন্সর করেছে বিভিন্ন সেভারাল কনস্ট্রাকশন প্রজেক্ট, কনস্ট্রাকশন যে কাজকর্মগুলো চলে, হ্যাঁ ওগুলো থেকে স্পন্সর করেছে, মানে সেখানে ইনভেস্ট করেছে। সরাসরি সে এটা বানায় নেয়, বাট সে সেখানে ইনভেস্ট করেছে। যেমন কিসে কিসে ছিল ট্রাঙ্ক রোড, তারপর বিভিন্ন ধরনের এমব্যাঙ্কমেন্টস মানে হচ্ছে বাঁধ নির্মাণ, তারপর হচ্ছে মসজিদ, টোম, এগুলো। এখন কথা হচ্ছে যে এগুলো যদি আপনার আসে কন্ট্রিবিউশন সম্পর্কে অবশ্যই সেটা পয়েন্ট আউট করে দিবেন। পয়েন্ট আউট মানে যে কোনটা কন্ট্রিবিউশনের 3 নম্বর স্পন্সর সেভারাল কনস্ট্রাকশন প্রজেক্টস। আপনার হচ্ছে বিভিন্ন মসজিদ বা কেল্লাগুলো থাকে না, মসজিদ বা কেল্লা, যেমন ধরেন আপনার 7 গম্বুজ মসজিদ বা কোনো লালবাগ কেল্লা, এগুলো বড় বড় গম্বুজের মতন দেখেন না, ওগুলোকে রেসপেক্ট করা হচ্ছে। After his own পরে কি লিখছে? আফটার হিজ ওন নেম, তার নিজের নামের নাম দিয়ে সে হচ্ছে কয়েন ইস্যু করে। আর নাম দিয়ে একটা কয়েন ইস্যু করলেন, হচ্ছে নেম। So Hasan issued coin after his own name. আচ্ছা, এবং মোটামুটি তার কন্ট্রিবিউশনগুলো দেখে বোঝা যায় যে সে অনেক বেশি ডাইভার্সি কন্ট্রিবিউট করেছেন, তাই না? সো এখন কিছুর জন্য ইবনে বতুতা নাম শুনেছেন না? ইবনে বতুতার হু ওয়াজ হি, মানে ইবনে বতুতা কে ছিলেন বেসিক্যালি? Basically, he was a philosopher and traveler, মানে explorer বলা চলে আর কি। Philosopher, explorer, পাশাপাশি সে ধর্ম নিয়ে অনেক করেছে, চর্চা করেছে। সো যেহেতু সে এক্সপ্লোরার ছিল, মানে তার মানে কি সে বিভিন্ন কান্ট্রি সে ভিজিট করেছে, বিভিন্ন কান্ট্রি ভিজিট করে সে হচ্ছে কি সে কিছু ম্যানুস্ক্রিপ্ট সে লিখেছে, মানে সে কোন কান্ট্রিতে গিয়ে সে কি লিখেছেন, যেমন ওনার সময় যখন আসছিলেন উনি কি কি কাজ করেছে এগুলো উনি দেখেছেন। দেখার পরে উনি হচ্ছে ওনাকে এভাবে ডিসক্রাইব করেছে, দেখেন যে আফটার ভিজিটিং হিজ ক্যাপিটাল ইন 1346 described Shah as a, কি বলেছে উনি, a distinguished sovereign who loved strangers, particularly the faqirs and sufis। ঠিক আছে, কিছু কিছু মানুষের আলাদা বিশেষত্ব থাকে না, যে ও হয়তো আর্ট পছন্দ করে, হয়তো ফকির পছন্দ করে, সুফিস পছন্দ করে, তো ও ওকে এরকম ভাবে পেয়েছে আর কি, যে এমন একজন রুলার ছিলেন যে কিনা কি স্ট্রেঞ্জারদের পছন্দ করতো। লাইক স্ট্রেঞ্জার মানে কি, যাকে আপনি চেনেন না আবার, বাট স্টিল আপনি অনেক ওয়েলকামিং তার প্রতি, তো তাদেরকে সে খুব পছন্দ করতো। ঠিক আছে, নর্মালি আমাদের বাসায় কোনো স্ট্রেঞ্জার বা আশেপাশে কোনো স্ট্রেঞ্জার কি আমরা সমাজে কথা বলি না, কিন্তু সে হচ্ছে সে খুবই ফ্রেন্ডলি ছিল স্ট্রেঞ্জারদের প্রতি। ঠিক আছে, পাশাপাশি ফকির সুফি যারা ছিল তাদের প্রতিও সে অনেক ছিল, ফ্রেন্ডলি ছিল, হ্যাঁ তাদেরকে অনেক পছন্দ করে। সো বেসিক্যালি যে ছিলেন এক্সপ্লোরার, পাশাপাশি সে হচ্ছে অনেক কিছু লিখেছে, ঠিক আছে, রিলিজিয়াসলি, এবং বিভিন্ন কান্ট্রিতে সে এক্সপ্লোর করেছে, ঘুরেছে, প্রত্যেকটা কান্ট্রিতে গিয়ে সে যা যা দেখেছে সেগুলো সে কি করেছে, মানে সে হচ্ছে তার কিছু পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ম্যানুস্ক্রিপ্টস ছিল, যেখানে সে যা যা দেখতো, যা যা সে দেখতো সব কিছু লিখে রাখতো, এবং তার বইটাকে অ্যাকিউমুলেট করে, মানে এক একটা কান্ট্রির এক একটা হিস্ট্রি যা যা সে লিখেছে, সব যা লিখেছে আর কি, এগুলো অ্যাকিউমুলেট করে একটা বইও বের করা হয়েছে। বইটার নাম আমি ভুলে গেছি আপনার, হ্যাঁ
he was in the head of North and Northwest Bengal. কত 1934 taking possession of the throne of Firozabad, Satgaon came under his control before আচ্ছা তো সাতগাঁও কিভাবে তার কন্ট্রোলে আসে এই লাইনটা পড়ে through taking the possession of the throne of Firozabad মানে ফিরোজাবাদের পজিশন নেওয়ার পরে বেসিক্যালি হচ্ছে সাতগাঁও হচ্ছে তার কন্ট্রোলে আসে তাই তো সো বেসিক্যালি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সাতগাঁও কিভাবে তার কন্ট্রোলে আসে জাস্ট ওয়ান মার্কসের জন্য আসবে কিভাবে ফিরোজাবাদের পজিশনটা নেওয়ার পরে ঠিক আছে মানে মেইন কথা হচ্ছে ফিরোজাবাদের দখল নেওয়া যেটাকে বলে ঠিক আছে আরেকটা কথা বলছি সোনারগাঁ ওয়াজ স্টিল দেন বিয়ন্ড হিজ রুল মানে সোনারগাঁ তখন পর্যন্ত কি দার্জিলিংয়ের বাইরে ছিল বিয়ন্ড হিজ রুল ছিল তার মানে বাইরে ছিল ঠিক আছে আচ্ছা তারপর কি বলছে সোনারগাঁ ওয়াজ অকুপাইড বাই 1350 to 80 আচ্ছা সোনারগাঁ পরে সে কবে মানে কখন অকুপাই করে 1352 সালে মানে প্রথমত সোনারগাঁ তার বাইরে ছিল টোটালি আয়ত্তের বাইরে ছিল আর পরবর্তীতে 1352 সালে হচ্ছে সে সোনারগাঁ কি করে অকুপাই করে মানে নিজের ক্যাপচারে নিয়ে আসে the whole Bengal was conquered আচ্ছা therefore though Fakhruddin Mubarak Shah had the main role for the birth of independence it was Ilyas Shah who established the action basically আমরা এর আগে দেখেছি যে ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে বাংলা ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসছিল তাই না কিন্তু কথা হচ্ছে না যে আপনি স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন সো বেসিক্যালি ফখরুদ্দিন মুবারক শাহ বাংলা ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসছিল কিন্তু অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে যে সাস্টেইন করেছিল যে রুলার তিনি ছিলেন হচ্ছে বেসিক্যালি শামসুদ্দিন ইলিয়াস শাহ ঠিক আছে আচ্ছা কিভাবে যখন হচ্ছে সোনারগাঁ হচ্ছে তার আন্ডারে আসলো ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে although Ilyas Shah occupied Bengal as a ruler of Lucknow he established a greater Bengal joining the two lands আচ্ছা এই যে টু ল্যান্ডস এর কথাটা বলা আছে টু ল্যান্ডস বলতে কি প্রথমত আমরা কি জেনেছিলাম সোনারগাঁ ছিল তার আয়ত্তের বাইরে পরবর্তীতে কি করলো সে সোনারগাঁকে তার নিজের ক্যাপচারে নিয়ে আসলো ঠিক আছে লখনৌতে একটা কথা আছে জায়গার নাম বলছে তাই না যে although Ilyas Shah occupied Bengal as a ruler of Lucknow তার মানে কি লখনৌতেও কিন্তু একটা সময় তার আয়ত্তের বাইরে ছিল পরবর্তীতে লখনৌতেও তার আয়ত্তের মধ্যে আসলো লখনৌ থেকে আপনার বেঙ্গলের মধ্যে কি তখন পড়তো না বেঙ্গলের মধ্যে পড়া না মানে জিনিসটা হচ্ছে যে বেঙ্গল থেকে কিন্তু অনেক ডিস্টেন্ট একটা রাজ্য ছিল তাই না তো যখন সে সোনারগাঁও অকুপাই করলো মানে সোনারগাঁও তার নিজের পজিশনে নিয়ে আসলো প্লাস লখনৌ থেকেও যখন নিজের পজিশনে নিয়ে আসলো এবং আলটিমেটলি সে কি করলো এই দুটাকে একসাথে জয়েন করলো মানে হোল একটা বেঙ্গল তখন সে কি করলো ক্রিয়েট করলো ঠিক আছে এবং তখন থেকে বাংলার যারা মানুষ যারা ছিলেন তারা কি বাঙালি হিসেবে পরিচিত পেয়েছিল ঠিক আছে আচ্ছা এটা কেন বলছি কারণ হচ্ছে আপনাদের দুইটা হাইপোথিসিস করিয়েছিল মনে আছে ওটার মধ্যে কিন্তু ইলিয়াস শাহর কথা বলেছিলাম যে শাহী বাঙালি থেকে যে আপনার বঙ্গ থেকে বাংলার ওয়ার্ডটা আসছিল যে তো বুঝতে পেরেছেন এবং ইলিয়াস শাহ তখন একটা টাইটেল রিসিভ করে কি শাহী বাংলা or শাহী বাঙালিয়া ঠিক আছে যেহেতু সে দুইটা স্টেট এবার দুইটা আলাদা আলাদা রাজ্যকে সে একটা জায়গায় একসাথে করেছিল আর কি একসাথে করার পরে কি আপনার হচ্ছে বেঙ্গলকে ইউনাইট করেছিল বা দুইটা ল্যান্ডকে সে ইউনাইট করেছিল যার কারণে আপনার হচ্ছে একটা উপাধি পায় শাহী বাংলা শাহী বাঙালিয়া ঠিক আছে তো আপনাকে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহর উপাধি ছিল বা তাকে কি উপাধি দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে সে দুইটা ল্যান্ডকে সে জয়েন করেছিল তাই না দুইটা ল্যান্ডকে সে জয়েন করেছিল কি কি ছিল কোন দুইটা ল্যান্ড সোনারগাঁ আর লখনৌ ঠিক আছে এখানে কিন্তু ডিরেক্টলি এগুলো কিছু দেওয়া নাই এটা কিন্তু বলছি লিখে রাখা ঠিক আছে মানে কোথাও দেওয়া নাই যে সে হচ্ছে গিয়ে লখনৌতে এবং সোনারগাঁ কিন্তু এখানে যদি পড়তে থাকে পড়তে আপনি জিনিসটা মিলাতে পারবেন যে অ্যাকচুয়ালি দুইটা ল্যান্ড কি ছিল একটা ছিল যে প্রথমে সোনারগাঁ ছিল না
পারে, আপনার হচ্ছে তার পজিশন সম্পর্কে আসতে পারে, তার টেরিটরি মানে পজিশন অথবা টেরিটরি সম্পর্কে আসতে পারে। তারপর হচ্ছে সাতগাঁও কিভাবে তার কন্ট্রোলে আসলো, কিভাবে যখন সে ফিরোজাবাদের পজিশনটাকে নিয়ে নিল, ঠিক আছে। ফিরোজাবাদের পজিশন নেওয়ার পর সাতগাঁও বেসিক্যালি তখন তার কন্ট্রোলে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যদি আজকে আপনাদেরকে বলা হয় যে টু ল্যান্ডস, হোয়াট ডু ইউ মিন বাই টু ল্যান্ডস, দ্য রেইন অফ শামসুদ্দিন ইলিয়াস শাহ, এখানে কোড হবে গাফনতি আর হচ্ছে সোনারগাঁও, ঠিক আছে। তারপরে হচ্ছে কাকে শাহ কি বাঙালি শাহ বাঙালি উপাধি দেওয়া অথবা শামসুদ্দিন ইলিয়াস শাহকে কোন উপাধি দেওয়া হয়েছিল, আচ্ছা কেন দেওয়া হয়েছিল, হ্যাঁ এই সিনারিওটাকে এক্সপ্লেইন করবেন, এই সিনারিওটাকে এক্সপ্লেইন করবেন, ঠিক আছে। যে আপনার সোনারগাঁও তার কন্ট্রোলের বাইরে ছিল, লখনৌতেও তার কন্ট্রোলের বাইরে ছিল, কিন্তু সে দুইটা স্টেটই সে দুইটা রাজ্যকে সে কি করে নিজের কন্ট্রোলে নিয়ে দুইটা ল্যান্ডকে সে কি করে একসাথে করে মার্চ করে, ঠিক আছে। তখন থেকে কি হয় সেখানকার যত ইনহাবিটেন্টস মানে যারা হচ্ছে বসবাস করতো তারা কি বাঙালি নামে পরিচিত, এইটার জন্য তাকে মূলত শাড়ি বাঙ্গালা ও শাড়ি বাঙালিয়ার উপাধি দেওয়া হয়, ঠিক আছে। সুন্দর করে মানে এগুলোকে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, কিছু ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে এবং কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনও থাকবে, যেটা কিভাবে হয়েছে, ঠিক আছে। বা এটা তার কন্ট্রিবিউশন হিসেবেও আসতে পারে, এই যে সে যে দুইটা ল্যান্ডকে যে একসাথে করলো এটা তার কন্ট্রিবিউশনের মধ্যেও আসতে পারে, ঠিক আছে। যে হোয়াট ওয়াজ শামসুদ্দিন ইলিয়াস শাহ's contribution in March two lands means Lucknowti and Sonargaon, ঠিক আছে, or joint two lands. সিকান্দার শাহ এটাই লাস্ট বলে দিলাম, এটাই লাস্ট। টাইমিংটা বলেন তো আমাকে। 1358 থেকে 1393। সো তার সম্পর্কে কি বলা হচ্ছে, তার টেরিটরি সম্পর্কে সিকান্দার শাহ continued to consolidate and expand the territory of the Bengal Sultanate, which had emerged as one of the leading powers in the Indian subcontinent. আচ্ছা বেসিক্যালি বলা হচ্ছে সেটা যতটুকু যা টেরিটরি ছিল সেটাকে আরো কি এক্সপ্যান্ড করতে থাকলো, ঠিক আছে। আচ্ছা এখানে মেইন যে কথাটা সেটা হচ্ছে দেখেন এখানে ইনভেশন সম্পর্কে বলা আছে, the most significant event of his reign was the second invasion of Bengal, মানে দ্বিতীয় আক্রমণ আর কি, সেকেন্ড ইনভেশন অফ বেঙ্গল বাই দ্য সুলতান অফ দিল্লি ফাইরোজ শাহ তুগলক। দিল্লির তখন যে সুলতান ছিলেন তার নাম ছিল হচ্ছে কি ফাইরোজ শাহ তুগলক। কত সালে ইনভেশনটা হয়েছিল, 1359 দিল্লিতে, ঠিক আছে। কি হয়েছিল, সে বেসিক্যালি বলেছিল কি দ্য তুগলক ডিক্লেয়ার্ড জাফর খান ফার্স্ট অ্যাজ দ্য legitimate ruler of Bengal। ওই যে দিল্লি সুলতানদের একটা ছিল যে বাংলা তাদের কাছ থেকে ছুটে গিয়েছে, সো যে পরিবার বাংলাকে নিজের আয়ত্তে আনতে হবে, সো তারা তখন কি করলো সেকেন্ড একটা ইনভেশন চালালো, সেকেন্ড মানে দ্বিতীয় আক্রমণ আর কি। এবং সে কি করলো জোরপূর্বক জাফর খান ফার্স্ট যিনি ছিলেন তাকে হচ্ছে বাংলার রুলার হিসেবে লেজিটিমেট রুলার মানে আইনত শাসক হিসেবে তাকে আখ্যায়িত করলো জোরপূর্বক আর কি। সেটা অ্যাকচুয়ালি তখন ছিল না, জোরপূর্বক তাকে হচ্ছে আখ্যায়িত করলো যে সে লেজিটিমেট রুলার। যেটা হয় যে ফাইরোজ শাহ কি করে অ্যাটাক করে বেঙ্গল and সিকান্দার শাহ took refuge in the fortress of Ekar। যেটা হয় যে দিল্লি সুলতান তো বেসিক্যালি মোস্ট পাওয়ারফুল পিপল ছিল, তাদের আক্রমণও অনেক বেশি পাওয়ারফুল থাকে। ফাইরোজ শাহ যখন আক্রমণ করলো তাদের আক্রমণের সাথে টিকতে না পেরে আপনার সিকান্দার শাহ এবং সবাই হচ্ছে একদেনা ফোর্ট্রেসে আশ্রয় নেয় দুর্গে। তখন তো ওদের বিভিন্ন দুর্গ ছিল, ঠিক আছে। যুদ্ধের সময় দুর্গগুলো মেনলি কেন করা হয়েছিল বলেন তো,
করা যায় না। হ্যাঁ, নজরদারি প্লাস যুদ্ধের সময় মানে যুদ্ধের সময় হচ্ছে মানে তাকে যদি কোনো একটা রুলারকে যদি তার জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে সেটা রাস্তায় রাস্তায় ঘুরবে না, তাই না? তারা হচ্ছে তোমার দুর্গগুলো থেকে আশ্রয় নিতে পারে, তাদের নিজেদেরই বানানো টেম্পোরারি। হ্যাঁ, তারপর হচ্ছে সবকিছু নজর রাখা, যেটাকে জোড়া সেফ হাউস হিসেবে বলা যায়। সেফ হাউস হিসেবে বলা যায়। আলটিমেটলি দুর্গ যদি আক্রমণ করে তাহলে সেটা তো সেফ থাকবে না, তাই না? তো যাই হোক, যেটা হয় যে তারা হচ্ছে ওখানে রিফিউজি নেয় কোথায় একদলা ফোর্ট্রেসে, ঠিক আছে? দ্য দিল্লি ফোর্সেস বিসিজ দ্য ফোর্ট, যেটা কি বললাম, যেটা আপনি বললেন যে সেটা সেফ হাউস কিনা, বাট সেফ হাউস তো তারা কি করতে আক্রমণ করতো, তাহলে সেটাই করেছে যে দিল্লি ফোর্স হচ্ছে সেই ফোর্টটাকে কি করে না বিসিজ করে। বিসিজ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, বিসিজ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে? এরপর কি হয় যে বেঙ্গল আর্মি যারা ছিলেন তারা হচ্ছে মনসুন পর্যন্ত ওয়েট করতে থাকে, মানে মনসুন হচ্ছে একটা মানে স্টেবল পিরিয়ড আর কি, ঠিক আছে? এই সময়টা পর্যন্ত তারা ওয়েট করতে থাকে। পরে যেটা হয় যে সিকান্দার শাহ এবং ফাইরুজ শাহ মানে যে একটা আক্রমণটা করেছিল তাদের মধ্যে একটা পিস এন্ট্রিটি হয়, ঠিক আছে? পিস ট্রিটি মানে হচ্ছে কি শান্তি চুক্তি, ঠিক আছে? মানে এতদিন এত কিছু কিন্তু আলটিমেটলি লাস্টে কি হয় তাদের মধ্যে একটা পিস ট্রিটি মানে শান্তি চুক্তি হয়, এবং যার কারণে কি হয় দিল্লি রিকগনাইজড বেঙ্গলস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড উইথড্র ইটস আর্মড ফোর্সেস। মানে দিল্লি হচ্ছে আপনার বাংলার যে ইন্ডিপেন্ডেন্স থেকে বাংলাদেশ স্বাধীন এটা অ্যাকনলেজ করে, এবং তারা তাদের ফোর্সেসদেরকে সেখান থেকে কি করে উইথড্র করে নেয়, মানে সরিয়ে নেয় আর কি। Tapas. যাই হোক, এখানে ভিতরে আরো কাহিনী আছে, আপাতত এটা হচ্ছে বেসিক ফর্ম, ঠিক আছে? সো আপনাকে যদি সিগনিফিকেন্ট ইভেন্ট সম্পর্কে বলা হয় সিকান্দার শাহের আপনার মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট কোনটা ছিল, এটা হয়তো আপনার 3 থেকে 4 মার্কসের জন্য আসতে পারে, এই পুরো সিনারিওটাকে এক্সপ্লেইন করা, ঠিক আছে? আচ্ছা, আর তার কন্ট্রিবিউশন মানে কি কি ছিল? হি কনস্ট্রাক্টেড ভেরি গ্র্যান্ড বিল্ডিংস অ্যান্ড মস্ক ইনক্লুডিং আমিনা মস্ক which became the largest mosque in the Indian subcontinent, ঠিক আছে? তার কনস্ট্রাকশন ছিল হচ্ছে গ্র্যান্ড বিল্ডিংস অ্যান্ড মস্ক, মোস্ট প্রমিনেন্ট ছিল হচ্ছে আমিনা মস্ক, ঠিক আছে? যেটা হচ্ছে লার্জেস্ট মস্ক ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এখান থেকে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে হাউ সিকান্দার শাহ got their independence after the second invasion. সেকেন্ড ইনভেশনের পরেও সিকান্দার শাহ কিভাবে তাদের ইন্ডিপেন্ডেন্সটা মানে স্বাধীনতাটা পেল পুরোটা, মানে আলটিমেটলি পিস ট্রিটি পর্যন্ত আসলে তো আপনাকে পুরোটা এক্সপ্লেইন করতে হবে, তাই না? পিস ট্রিটিতে কিভাবে আসলো, মানে জিনিসটা হচ্ছে কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে সেকেন্ড ইনভেশনের সময় কি হয়েছিল, সিকান্দার শাহর আমলে সেকেন্ড ইনভেশনটা কিভাবে হয়েছিল, পিস ট্রিটি সম্পর্কে পিস ট্রিটিতে কিভাবে পৌঁছালো সেটা দেখেন। অথবা এরকম আসতে পারে কিভাবে আপনার সিকান্দার শাহ সেকেন্ড ইনভেশনের পরও ইন্ডিপেন্ডেন্স পেল। কোশ্চেন সরাসরি আসতে পারে, এটা ঘুরেও আসতে পারে, বাট